প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, জাতির প্রয়োজনে এক থাকার আহ্বান ডক্টর ইউনূসের, নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ নেতাদের, নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। জামি ও নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বলেছেন তারেক রহমান। ভারতকে বাংলাদেশের বিরোধিতা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রোপাগান্ডায় হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ, বললেন হিন্দুদের নয়, আওয়ামী লীগের স্বার্থেই অপপ্রচার চালাচ্ছে ভারত। শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেয়া ভূমিকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্তোষ। পাচার হওয়ায় ব্যাংকগুলোতে আমানত বাড়ছে না, জানালেন গভর্নর। ব্যাংক খাতে বিপর্যয়ের জন্য আয়নায় চেহারা দেখতে চেয়ারম্যান, এমডি সহ ব্যাংকারদের প্রতি পরামর্শ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতির প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। রকুনুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশ বিরোধী ভারতীয় গণমাধ্যমের ব্যাপক প্রোপাগান্ডা সহ অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে শুরু হওয়া বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচারের বিষয়গুলো মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানে। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানান। বলেন, বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই উদ্যোগের অংশ হিসাবে বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয়ের কথা বলেছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তারা। যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছেন নেতারা। এই সরকার এদেশে
যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান, একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্যে আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য ওনারা তাগাদা দিয়েছেন। দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে। সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে, কিভাবে কাজ করবে? বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে থাকব এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমরা এই কথা বলেছি যে আপাতত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যাওয়া সমীচীন নয়। বাংলাদেশ ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বর্তমান সরকারের পক্ষে আছে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দেয়া হলো 2024 সালের ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সমাপনী সার্টিফিকেট। প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সফল কোর্স সম্পন্নকারীদের হাতে এই দুই কোর্সের সার্টিফিকেট তুলে দেন। এবার এনডিসি কোর্সে 18টি বন্ধু প্রতিম দেশের 33 জন সহ মোট 95 জন এবং আর্ম ফোর্সেস ওয়্যার কোর্সে সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন অফিসার অংশ নেন। ভাষণে জুলাই আগস্টের শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ।
I also pay my tribute to all who sacrificed their lives to make July Revolution possible. তিনি বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে একটা কঠিন সময় পার হচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয় বলেও মন্তব্য তার। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. ডক্টর ইউনুস বলেন জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। Your continuous efforts during national crisis like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Your contributions to global peace to the United Nations is internationally acclaimed. I want to give you a big applause for your role, international role. জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চতর পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ডামি ও নিশিরাতে নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন আগামী নির্বাচন হবে কঠিন। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। 31 দফা নিয়ে চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা জানিয়েছেন। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না ডামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ভারতকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল। একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব যাচ্ছে বিনষ্ট করতে চাইছে। অন্যদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন রেজভী। বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে। রুহুল কবির রেজভী বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু মুসলমান সহ সবাই একসঙ্গে লড়বে। আগরতলায় সহকারী হাইকমিশনের গেট ভেঙে বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে প্রচণ্ড আঘাত করেছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন টু শব্দ করেনি ভারত। কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতন সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে KZ সোহেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই, আমরা যে ব্ল্যাক লোকে চলাফেরা করি অনেকটাই মনে করেন কেউ বুঝবেই না। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বাছুর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমক দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমাদের এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বড়দাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না। ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে, এই জন্য সেই তথ্যের ভিত্তিতে তারা নিউজ করতেছে। তাদের মতে ভারত যতটা না হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদছে, তার চেয়ে বেশি কাঁদছে পতিত আওয়ামী লীগের জন্য। সাভার ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর নেই খোদ হিন্দু সম্প্রদায়ের কাছেও। আমরা আওয়ামী লীগের আমলে দেখছি নাসিরনগরের ঘটনা, কুমিল্লায় কোরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে। কোরআন শরীফের আসামি মূল পাওয়া গেল ছাত্রলীগের কয়েক পাগল নেশা করে। তখন তো আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা সুন্দরভাবে একটা প্রতিবাদ জানানো আমরা দেখিনি। এখন কেন এইভাবে তারা বলতেছে? আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই ভালো আছি। বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে। আশা করি এই দেশে আমরা বাংলাদেশে জন্মেছি, এই দেশে আমরা মরবো, কোনো বিশৃঙ্খলা হবে না, যে যত ষড়যন্ত্রই করুক। তাহলে কেন এই মিথ্যাচার ভারতীয় মিডিয়ার, যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানুষ কন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত? এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে। আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে। এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী। আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ। আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই। কোনো লুটপাট, কোনো সহিংসতার ঘটনা 5 আগস্টের পরে এই এলাকায় ঘটেনি। তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা মোটামুটি পুরোপুরি যে গুজব, সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে। বলেন, সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের আলোচনা এবং 5 আগস্টের পর বাংলাদেশের অনেক লোককে হত্যা করা হয়েছে বলে ব্রিটিশ অল পার্লামেন্টারি গ্রুপের দেয়া বিবৃতিতে বাংলাদেশ ব্যথিত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চিন্ময় দাসের আটককে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অসত্য অভিযোগ তুলে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্রবাদীরা। এ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে তিক্ততা বেড়েছে। তবে বাংলাদেশ সবসময় ভারতের সাথে সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা যে অসত্য বিবৃতি দিয়েছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সঠিক তথ্য দেওয়ার জন্য ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড। এখানে যারা আছে তাদের প্রকৃত গ্রাউন্ডের তথ্য সেটাতে রিফ্লেক্টেড হয়নি। পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো। আগামী 9 বা 10 তারিখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা এসে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশে ছাত্র জনতার সংগ্রামকে দ্ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। এটি দিয়েই নতুন সম্পর্কের শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে বলে মন্তব্য তার। বলেন, বাংলাদেশের মানুষ আগের মতো নয়, তারা এখন ঐক্যবদ্ধ ও গৌরবান্বিত। তারা আমৃত্যু নিজেদের মর্যাদার জন্য লড়াই করবে বলেও হুঁশিয়ার করে দেন। বলেন, এই বাংলায় ভারতপ্রেমী বা ভারতের মিত্ররা ভাবছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টের নৃশংসতা এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না। এটি একটি ভুল ধারণা। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভয়েস অব আমেরিকার একটি ইমেলের জবাবে এসব কথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা এবং অসহিষ্ণুতার যে কোনো ঘটনা নিন্দার পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। বলা হয়েছে, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, আইন অনুযায়ী সংবিধানে যে অধিকারগুলো নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের। রিজার্ভ থেকে ২,৪০০ কোটি মার্কিন ডলার পাচার হওয়ায় ব্যাংকগুলোতে এখন আমানত বাড়ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ডুবতে বসা ব্যাংকগুলোর জন্য এককভাবে কাউকে দায়ী না করে চেয়ারম্যান এবং এমডি সহ সব ব্যাংকারকে নিজের ছবি আয়নায় দেখে শুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করে বিআইবিএম। এতে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা জানান, গ্রাহক স্বার্থ বিসর্জন দিয়ে লুটপাটে ব্যস্ত ছিলেন অনেকেই। কেন্দ্রীয় ব্যাংকের তীক্ষ্ণ নজরদারির অভাবে ব্যাংকগুলোতে জেঁকে বসেছিল পারিবারিক ও গোষ্ঠী আধিপত্য। If there is an exemplary punishment to some of them from the banking sector, the board members, it will be an exemplary punishment so that people will be scared
in future they will not continue doing it. কারা নিয়ম ভঙ্গ করেছে, কাদের অ্যাক্টিভ কলিউশনে আমাদের ব্যাংকিং সেক্টরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা খুঁটিয়ে বের করা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। ব্যক্তি স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ব্ল্যাকমেল করেছে এমন অভিযোগও তোলেন ব্যাংকের নির্বাহীরা। বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায়। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত। উই ক্যানট অ্যালাউ দ্য সেন্ট্রাল ব্যাংক টু ব্ল্যাকমেল দ্য প্রাইভেট সেক্টর ব্যাংকস এন্ড ব্যাংক অফিসিয়ালস কনস্ট্যান্টলি টু গেট দেয়ার ওন বেনিফিটস। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও স্বীকার করেন গেল এক দশকে ব্যাংক, বিমা বা শেয়ার বাজার কোনো খাতই ভালো করেনি। কমপ্লায়েন্সের ঘাটতির সুযোগে অর্থ পাচার সহ নানা অনিয়মে হাবুডুবু ব্যাংকিং খাত। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়নটা গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যাক। তাহলে মানিটা এই 24 বিলিয়নকে আপনি টাকার অঙ্ক হিসাব করেন। 24 বিলিয়ন ডলারকে কত লক্ষ কোটি টাকা হয়? এই টাকাটা বাইরে চলে গেছে। তাহলে দেশের অভ্যন্তরীণ কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। 24টি ব্যাংকের প্রকৃত সম্পদের পরিমাণ ও গুণগত মান যাচাইয়ে নতুন আইন হচ্ছে বলেও জানান গভর্নর। আমরা একটা আইন করতে যাচ্ছি, সেটা হচ্ছে অলমোস্ট রেডি। এটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট। হোয়াট ইজ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট? ইট ইজ টু ডিল উইথ দ্য প্রবলেম ব্যাংকস এন্ড সলভ দ্য প্রবলেম। গ্রাহকদের আস্থা ফেরাতে সম্পদের নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক নিশ্চয়তার ঘাটতি দূর করার তাগিদ দেন আহসান এইচ মনসুর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ওয়াসার দুর্নীতিবাজদের তালিকা নিজ সহকর্মীদের প্রকাশের তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, তা না হলে ওয়াসার নামের সাথে দুর্নীতি শব্দটা মোছা যাবে না। বিকেলে ঢাকা ওয়াসা ভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কর্মকর্তারা জড়িত আছে বিধায় ঠিকাদাররা দুর্নীতি করছে। ওয়াসার প্রতিটি দপ্তরের দুর্নীতিবাজদের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় পাঠানোর নির্দেশ দেন আসিফ মাহমুদ। বলেন, সংস্কার নিজেদের মধ্যে না করতে পারলে প্রকৃত সংস্কার সম্ভব হবে না। পদ্মা যশলদিয়া পানি শোধনাগারের পাইপের আকার নিয়ে দুর্নীতি হয়েছে এমন তথ্য সামনে এনে উপদেষ্টা জানান, এ কারণে সক্ষমতার চেয়ে কম পানি সাপ্লাই হয়। এর পেছনে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের তাগিদ দেন তিনি। বলেন, প্রতিটি শোধনাগারে সক্ষমতার কম পানি সরবরাহ হয় পাইপের কারণে, যা বিগত দিনের দুর্নীতির প্রভাব। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এস এম ফয়েজ রিপোর্টে থাকছে বিস্তারিত। মন্ত্রী হিসেবে 14 বছর আগে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তখন ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এভাবে ডাক দেন সাবেক মন্ত্রীকে, যা নেট দুনিয়ায় ভাইরাল। একেই বলে নিয়তি। নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে একই মামলায় হাজির করা হয় পতিত আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে। এর আগে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। বুধবার বেলা 12টার দিকে শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। এ সময় কাঠগড়ায় থাকা আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলামের অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর উপস্থিতিতে 19 জুলাই অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ ও 14 দলের বৈঠক। সিদ্ধান্ত হয় ছাত্র জনতাকে গুলি করার। বৈঠকের পরের দিনই নির্বিচারে গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্র জনতার উপর গুলি চালায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ। যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার করে তদন্ত চালানোর আবেদন করে প্রসিকিউশন।
আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হবে। আসামির পক্ষে আইনজীবী নিয়োগ ও আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ দেন ট্রাইব্যুনাল। অনারেবল কোর্ট বলছে তাদেরকে আপনারা উইথ রেসপেক্ট কথা বলবেন, তাদের নামের পূর্বে জনাব বলবেন, শুধু আমির হোসেন আমু নয়, তাদের নামের পূর্বে জনাব আমির হোসেন আমু বলবেন। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়িতে ছাত্র ইমাম হাসানকে থানায় নিয়ে মেরে ফেলার অভিযোগে সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার ঘটনাকে কেন্দ্র করে এবং ওখানে তারা উল্লেখ করেছে যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই হিসেবে তাকে উক্ত মামলায় সম্পৃক্ত করেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের কোনো অগ্রগতি নেই বলে জানায় প্রসিকিউশন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রক্ত দিয়ে, জীবন দিয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে তাড়ানো দেশে আর কোনোদিন ভারতের আধিপত্যবাদ ঘটবে না, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদুল হাসান তানভীর। হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কুরআন হাদিস চর্চার উর্বর ক্ষেত্র। প্রতি বছরই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে, বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হুসাইন। রাজধানী মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল কমিয়ার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এদেশ যখনই কোনো ফিতনায় নিপাতিত হয়েছে, উলামায়ে কেরাম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এদেশে ইসলাম টিকে আছে ওলামাদের কারণে। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআনে আলোর ১৭তম আসরের অডিশন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সদর উপজেলার শৈলপুরে শামসুল আলম তাহফিজুল আল ইসলামিয়া মাদ্রাসায় এতে অংশ নেন ৭২ জন হাফেজ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি শামসুল ইসলাম। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী উগ্র হিন্দুত্ববাদীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান, নইলে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং জেনোভা সেন্টার ফর সেক্টর গভর্নেন্সের যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াসের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। হোটেল রেডিসন ব্লুতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কর্মশালায় সশস্ত্র বাহিনী থেকে মোট ৩০ জন কর্মকর্তা অংশ নেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে বরিশালের গৌর নদীতে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, তার সহধর্মিণী ফাতেমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সাংবাদিক জহিরুল ইসলাম জহির ও খন্দকার মনিরুজ্জামান। নারী নির্যাতন প্রতিরোধে করণীয় মতামত তুলে ধরেন বক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, জাতির প্রয়োজনে এক থাকার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের, নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ নেতাদের, নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। ডামি ও নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বলেছেন তারেক রহমান। ভারতকে বাংলাদেশের বিরোধিতা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রোপাগান্ডায় হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ, বললেন হিন্দুদের নয়, আওয়ামী লীগের স্বার্থে অপপ্রচার চালাচ্ছে ভারত। শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া ভূমিকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্তোষ। পাচার হওয়ায় ব্যাংকগুলোতে আমানত বাড়ছে না, জানালেন গভর্নর। ব্যাংকিং খাতে বিপর্যয়ের জন্য আয়নায় চেহারা দেখতে চেয়ারম্যান, এমডি সহ ব্যাংকারদের প্রতি পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল।
সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।